রেট এ হাসপাতালগুলি সেখানে স্বাস্থ্যসাথীর রেট কি বিভিন্ন পরীক্ষা এবং চিকিৎসার ক্ষেত্রে। এবার দেখাবো যে সেই সমস্ত বেসরকারি হাসপাতালগুলিতেই যেগুলো উচ্চ মানের হাসপাতাল সেখানে স্বাস্থ্যসাথী ব্যতিরেকে অর্থাৎ সাধারণভাবে ওই পরীক্ষা নিরীক্ষা বা ওই চিকিৎসা সেগুলোর রেট আসলে কীরকম। অ্যাঞ্জিওগ্রাফি 12 থেকে 20,000, ইকো বা হল্টার মনিটর 16 থেকে 20,000 টাকা, কার্ডিও এমআরআই 15,000, এমআরআই 8 থেকে 10,000, এন্ডোস্কোপি 5 থেকে 8,000, অ্যাঞ্জিওপ্লাস্টি দামি স্টেন সহ 80,000 থেকে 1 লাখ, পেসমেকার সিঙ্গেল চেম্বার 1 থেকে 1.5 লাখ, পেসমেকার ডাবল চেম্বার 1 থেকে 2 লাখ, অ্যাঞ্জিওপ্লাস্টি দামি স্টেন সহ 80,000 থেকে 1 লাখ, পেসমেকার সিঙ্গেল চেম্বার 1 থেকে 1.5 লাখ, পেসমেকার ডাবল চেম্বার 1 থেকে 2 লাখ, অ্যাপেন্ডিক্স ও সিস্ট অপারেশন 50,000 থেকে 1.5 লাখ, প্রসব নর্মাল 40 থেকে 75,000, সিজারিয়ান 50,000 থেকে 1 লক্ষ টাকা, হার্নিয়া অপারেশন 50,000 থেকে 1 লাখ, কিডনিতে স্টোন 75,000 থেকে 1 লাখ। অর্থাৎ তফাৎটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি আলোচনায় ফিরবো, তার আগে আরো দুজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুবীর ঘোষ রয়েছেন, বলুন প্লিজ। সুবীর ঘোষ আছেন? হ্যাঁ, আমি লাইনে আছি, বলুন প্লিজ। আমি যেটা বলতে চাইছি যে গভর্নমেন্টের যে রেট স্বাস্থ্যসাথীর সঙ্গে কম্পেয়ার করেছেন সেখানে দাঁড়িয়ে 75 to 80 বেডেড হসপিটাল বা নার্সিং হোমের সঙ্গে এই সার্ভিসটা দেওয়া যায়, কিন্তু অ্যাবভ 100 বা 150 বেডেড হসপিটালে কিছু প্যারামিটার থাকে, কিছু জেসিআই এনএবিএইচ অ্যাপ্রুভাল থাকে, সেই প্যারামিটার অনুযায়ী স্টাফ বা আদার্স খরচ খরচাগুলো রাখতে গেলে এই খরচাটা কিন্তু ওই খরচাগুলোকে মিট আপ করে না। ধন্যবাদ আপনাকে। আরেক দর্শক রয়েছেন নিমাই মণ্ডল, বলুন প্লিজ। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বলছি কি এর মধ্যে আরো একটা রহস্য আছে, এটা অনেকে জানে অনেকে জানেন না। আমি বলছি আমি ক্যান্সার রোগী, তো আমি বেশ কয়েকবার আমাকে চিকিৎসা করতে হচ্ছে, মাঝারি করাতে হয়। কলকাতার বিখ্যাত নাম করছে, আর বিখ্যাত একটা সার্জারি সেন্টারে ওরকম রেট তখন ফেলেছিল 4200 টাকা, যেমন 2-3 বার হলে 4200 টাকা রেট। আপনার কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে না, একটু সংক্ষেপে বলুন প্লিজ। হ্যালো। হ্যাঁ, তো 2600 টাকা রেট নিচ্ছে আমার সঙ্গে, 4200 টাকা। ধন্যবাদ আপনাকে। আমি একটু আসবো আপনার কাছে ডক্টর গাঙ্গুলি, যে কিন্তু এই বেসরকারি এ গ্রেড হাসপাতালগুলো সেখানেই তো স্বাস্থ্য সাথীর যে রেটটা সেটার সঙ্গে কমপ্লাই করতে পারছে। বেসরকারি হাসপাতালগুলো স্বাস্থ্যসাথী রেটের সঙ্গে কমপ্লাই করতে পারছে, যেগুলো স্বাস্থ্য সাথীর যারা অন্তর্ভুক্তি করছে, কিন্তু সাধারণভাবে তাহলে করা যাবে না কেন, অর্থাৎ সামগ্রিকভাবে করা যাবে না কেন? হ্যাঁ, সেটা আমার মনে হয় আমরা যারা বাইরে থেকে আমাদের পক্ষে হিসেবটা বোঝা মুশকিল। ওরা তো সময় দিয়েছেন ওদেরকে ব্যাখ্যা করতে যে কেন ওনারা এত নিচ্ছেন বা এই চার্জ হচ্ছে, কেন পারা যাবে না এই চার্জে, এই টাকার মধ্যে, সেটা ওরা ব্যাখ্যা দেবেন। আমার বাইরে থেকে যা মনে হয় যে ওরা যে খানিকটা ওভারচার্জ না করেন তা নয়, কিন্তু একটা হসপিটাল তার রেপুটেশন এবং তার ইনফ্রাস্ট্রাকচার মেনটেন করতে, ঠিক রাস্তার ধারে একটা ছোট ঘরে আমি যদি একটা ছোট ল্যাবরেটরি করি, একজন টেকনিশিয়ান আছেন, তিনি সব টেস্ট করছেন, তারা যে পয়সায় ওই সার্ভিসটা দিতে পারবেন, বড় হাসপাতালের পক্ষে তাদের রেপুটেশন মেনটেন করে ওইটে করাটা বোধহয় সম্ভব হবে না। কিন্তু তা হলেও আমার বিশ্বাস যে বর্তমানে ওরা যা চার্জ করেন এই প্রাইভেট হসপিটালগুলো, সেটা কমানো সম্ভব। হ্যাঁ, ঠিক অতটা তফাৎ যা আপনারা দেখালেন স্বাস্থ্যসাথীর সঙ্গে যা করা হচ্ছে, সেটা বোধ হয় জাস্টিফাইড নয়। এখানে যে প্রশ্নগুলো স্বাস্থ্য কমিশন তুলে দিয়েছে সম্বিত বাবু, যে জেনারেল বেডে থেকে যে পরীক্ষা তার একরকম রেট, কেবিনে থাকলে সেই রেটটা কয়েক গুণ বেড়ে যাচ্ছে, বা বলছেন যে ডিসইনফেকশনের জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া হয় তার চার্জ, এগুলো করা যাবে না। এই সম্পর্কে আপনাদের কি মত? একটা লাইনেতে যদি কমিশনের কথা বলি, মানুষ এক, তার রক্ত বিভিন্ন রুমেতে আলাদা আলাদা কীরকম। আমি যদি জেনারেল বেডে আছি যদি 10 টাকা, আমি যদি কেবিনে আছি আমার 100 টাকা কেমন করে হয়ে যায়, রক্ত তো সমান না। এইখানে একটা বড় জিনিস আছে, ইজ দ্যাট আমার যে কস্ট, একটা হাসপাতালের যেটা কস্ট, সেটা একটা বেসিক র্যাক রেট নেওয়া হয়, যে এই কস্টটাতে আমি আমার পুরো কস্টটাকে ইভেন আউট করতে পারবো।
সেটা আমরা যেটা আমার স্যুটের যেটা কস্টটা হয় সেটার ইকুইভ্যালেন্টে তার আমরা জন্য রাখি। তো আপনি ক্যাবিনেট চার্জ আলাদা নিচ্ছেন, জেনারেল বেডের সঙ্গে তার তফাৎ রয়েছে। না না, আমার চার্জটা আমি বলছি, আমার চার্জটা যদি আমার পুরো কস্ট যা আমার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সব মিশে আমার কস্টটা যদি 100 টাকায় দাঁড়ায়, আমি 100 টাকাটাকে আমি চার্জ করছি আমার মেন রুমটাতে। আমি যদি সেমটা অল অ্যাক্রস দ্য সব বেডেতে রাখি, তাহলে আমি যেটা কমন ম্যানকে আমি সেই চার্জারতে দিতে পারবো না, আমাকে তাকে সাবসিডাইজ করে দিতে হয়। সো যত আমি নিচে যাচ্ছি আমি সাবসিডাইজ করে তাকে রাখছি। একটা জেনারেল বেডের যে রেটটা, ওটা একটা সাবসিডাইজ রেট। কিন্তু জেনারেল বেডের রেটটা কি আপনি সাবসিডাইজড রেট বলছেন? জেনারেল বেডেতে যে আমি টেস্টার যে চার্জটা নিচ্ছি, সেখানেও যে একেবারে মানে অকাতরে বেসরকারি হাসপাতালগুলোর তরফ থেকে সেখানে দাক্ষিণ্য থাকে এমনটা কিন্তু নয়। না, আমি একটা কিছু তো মেনটেন, আমি একটা, উনি যেটা একটা উদাহরণ দিলেন, আমি একটা ল্যাব টেকনিশিয়ান নেবো যে 6 মাসের 2 মাসের কোর্স করে সে একটা পরীক্ষাটি করে দিল, আমার কস্টটা অনেকখানি কমে গেল, রিএজেন্ট ঠিক ইউজ করলাম কিনা, আমি রিপোর্টটা একটা জেনারেট করে নিলাম। আমি সেটাকে 150-200 টাকাতে করলাম, আমার খুব বেশি কস্টিং এটাতে আসলো না। আমি যদি NABL অ্যাক্রিডিটেড ল্যাব হলাম, আমার সেই সার্টিফিকেটটা বিভিন্ন হাসপাতাল তাকে মানবে, তার ডাক্তাররা মানবে, তো আমার কস্টটা সেটাতে বাড়বে। আমি আসবো, আমার সঙ্গে দুজন দর্শক টেলিফোন লাইনে অপেক্ষা করছেন। খুব সংক্ষেপে আমি বক্তব্য শুনে নেব। পার্থ ঘোষ রয়েছেন, খুব সংক্ষেপে প্লিজ। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে পার্ক স্ট্রিটের একটা বেসরকারি রিনাউন্স ডায়াগনস্টিক সেন্টার, যেটাকে মোস্ট অফ দ্য ডাক্তার অথেন্টিক এবং তাদের মেশিনও অথেন্টিক বলেন। তো তারা যে রেটে টেস্টগুলো করেন, সেই রেটটা যখন হাসপাতালে যাওয়া হয় কেন অনেক বেশি হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। আরেক দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, স্বপন ঘোষ, বলুন প্লিজ। হ্যাঁ, নমস্কার। বলছি আমি আমার নিকটাত্মীয় দুরারোগ্য ব্যাধিতে প্রথমে কলকাতায় চিকিৎসা করাই। চিকিৎসা করাতে গিয়ে দেখেছি মানে ওই একই রোগে কলকাতায় আমি 3টে হসপিটালে চিকিৎসা করিয়েছি, একই পরীক্ষা একই ডায়াগনোসিসের জন্য 3টে হসপিটালে 3 রকম। আবার পরবর্তীকালে আবার যখন আমি এটা বোম্বাইতে চিকিৎসা করাতে নিয়ে গেছি, দেখেছি সেখানে যখন 2টো হাসপাতালে নামী হাসপাতালে চিকিৎসা করেছি, বেড ভাড়াটা আলাদা আলাদা। ধন্যবাদ আপনাকে। আমি খুব সংক্ষেপে আসবো ডক্টর গাঙ্গুলির কাছে। যে ডক্টর গাঙ্গুলি, তাহলে আপনি মনে করছেন যে যদি সাবসিডি না থাকে তাহলে সত্যি সত্যি বেসরকারি হাসপাতালের পক্ষে একদম এক ধাক্কায় নেমে স্বাস্থ্যসাথীর রেটের সঙ্গে কমপ্লাই করা সম্ভব নয়? হ্যাঁ, ওরা তাই বলেছেন কমিশন থেকে। এবারে ওরা উত্তর দেবেন, ওদের হিসেবপত্র নিশ্চয়ই দেখাবেন যে কেন ওনারা ওই টাকা নেন এবং তাতে কি রেজাল্ট হয়। তবে আমার বিশ্বাস একটা মাঝামাঝি কিছু করা যাবে, ঠিক ওই একেবারে স্বাস্থ্যসাথীর রেট না হলেও। আর আরেকটা জিনিস যেটা আপনি বলছিলেন যে জেনারেল বেডের রুগী আর কেবিনের রুগী আর ডিলাক্স কেবিনের রুগী, তাদের রেটের এই যে তফাৎটা, সেটা ওদের তরফে যুক্তি হচ্ছে যে ওনারা ক্রস সাবসিডি দেন। এই জেনারেল বেডের পেশেন্টটিকে যে সার্ভিসটা ওনারা দিচ্ছেন যে টাকায়, সেটা আসলে ওদের আসল টাকার চাইতে কম। যদিও সেইটা নিয়ে অনেক প্রশ্নের অবকাশ রয়েছে। এখন তো সত্যি সেটা আসল টাকার থেকে কম কিনা এটা একটা বড় প্রশ্ন। দুই হচ্ছে আরেকজন রোগী বা তার পরিবার, তারা কেন এই সাবসিডিটা দেওয়ার জন্য তারা দায়বদ্ধ থাকবেন, এটাও একটা প্রশ্ন থাকতেই পারে। খুব সংক্ষেপে আপনার কাছে আমি আসবো যে এই অবস্থায় আপনাদের তো 15 দিনের মধ্যে উত্তর দিতে হবে, আপনারা কি ভাবনা চিন্তা করছেন? আমরা প্রত্যেকটি ওনাদের রেটগুলোর যুক্তিতে, আমাদের রেটগুলোর কোন যুক্তিতে আমরা সেই রেটটি রেখেছি, আমরা সেই জিনিসটি ওনাদের সামনে তুলে ধরবো। অর্থাৎ এটা আপনারা মানবেন না? সব কিছু যে রেটগুলি ওনারা দিয়েছেন স্পষ্টভাবে সেই সব কিছু রেটগুলো পসিবল নয়। যেটা পসিবল সেটা করা যেতে পারে, যতদূর পসিবল সেটা করা যেতে পারবে। মানে স্বাস্থ্যসাথীর রেট যেগুলো আমরাও দেখালাম সেটা মানা আপনাদের পক্ষে সম্ভব হবে না? যা রেট দেখেছি যেটাতে, সেইভাবেতে করাটা মুশকিল আছে। মানা যাবে না সেটা অন্য সিদ্ধান্ততে আসছে। যে রেটটা ওনারা দেখিয়েছেন আর যে রেটটাতে ওনারা দিয়েছেন, সেই রেটেতে আমার কিছু কোয়ালিটি আমার ডিটিউরেশন হবে। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। অর্থাৎ বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষগুলির তরফ থেকে বলা হচ্ছে যে স্বাস্থ্যসাথীর রেটের সঙ্গে কমপ্লাই করাটা সেটা তাদের পক্ষে খুব বাস্তবসম্মত হবে না। এই অবস্থায় পরবর্তী পদক্ষেপ কি হয় স্বাস্থ্য কমিশনের, তার উত্তর তো ভবিষ্যৎই দেবে। আপাতত এখানেই শেষ করছি আমার 24, সঙ্গে থাকুন 24 ঘন্টা।